গুড ইভিনিং ছাত্রছাত্রীরা। আজকে আমরা আলোর যে ইউনিট সেখানে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। অলরেডি আমরা প্রতিফলন পড়ে ফেলেছি, পুরনো যেসব বিষয়গুলো ছোটো ক্লাসে জানতাম সেগুলো জেনেছি, তার সাথে সাথে নতুন কিছু বিষয় জেনেছি। এবার আমরা পরবর্তী অংশ প্রতিসরণে চলে আসব। দেখো, প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে মেন পার্থক্যটা কি? তোমার প্রতিফলনের বেলায় হচ্ছিল কি, যে আলো একটা মাধ্যম থেকে এসে অন্য একটা মাধ্যম এবং পূর্বের মাধ্যমের যে বিভেদ তলের ওপর আপতিত হচ্ছিল। আপতিত হওয়ার পরে কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছিল না, বরঞ্চ দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফেরত আসছিল। আর প্রতিফলন মানে প্রতিসরণ, যেটা নিয়ে আলোচনা শুরু করব, সেখানে হবে কি, আলো কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, অবশ্যই একটু বেঁকে যাবে। তোমরা জানো সংজ্ঞা, এই রকমেরই সংজ্ঞা লেখা থাকবে এবং সংজ্ঞা তোমরা ছোট ক্লাসে অনেক পড়েছো। কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবটা কি সেটা একটু বুঝে নিই। বাস্তবে কিন্তু এই প্রতিফলন প্রতিসরণ একই সঙ্গে ঘটে। কেমন হয়? আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যম আর পূর্বের মাধ্যমে বিভেদ তলের উপর এসে পড়ার পরে আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে আর কিছু অংশ প্রতিফলিত হবে, এবং প্রতিসরণ এবং প্রতিফলনের নিয়মগুলো আলাদা আলাদা করে অবশ্যই মানবে। আর মোট কথা হচ্ছে, আর একটু অ্যাবজর্ব হয় কিছুটা আলোক শক্তি। তার মানে আলো এসে পড়লো, সেই আলোর যে শক্তিটা নিয়ে আসলো তিনটে অংশে ভাগ হবে। একটা অংশ প্রতিফলিত হবে, একটা অংশ প্রতিসৃত হবে, আর একটা অংশ কিন্তু বিভেদ তলে শোষিত হয়ে যাবে। তো বাস্তবে তিনটে ঘটনা একসঙ্গে ঘটে। আমরা এখানে আমাদের সুবিধার জন্য আলাদা আলাদা করে ভাবছি। প্রতিফলনে কি হয় অলরেডি আমরা জেনে গেছি, আর এবার আমরা জানবো প্রতিসরণে কি হয়। তো সহজ কথা, যে এক মাধ্যম থেকে আসছে, বিভেদ তলের উপর আপতিত হওয়ার পরে অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, এই ঘটনাকে আমরা কি বলি? আলোর প্রতিসরণ। তো চলো এবার প্রতিসরণের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। তোমাদের বইয়ে এরপরে যেটা দেওয়া আছে দেখছি, সেটা হচ্ছে ওই প্রতিসরণের সূত্র। দেখো, সূত্রগুলো তোমরা জানো, আমি আলাদা করে আর কি বলবো। সেই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক থাকবে। আর দ্বিতীয় সূত্র তো প্রতিফলনেও ছিল, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, মানে এখানে প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সব কি হবে? একই তলে থাকবে। তো এগুলো জানো। প্রতিসরাঙ্ক কি? ওই যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি সাইন আপতন কোণ যদি আই এবং প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা মিউ নাম দিচ্ছি এবং এটাকেই প্রতিসরাঙ্ক বলছি। তো সেগুলো তোমরা ছোট আগে থেকেই জানো, আমি ওই জন্য আর হাতে লিখছি না, তোমরা বই থেকে দেখে নিও, বইয়ে এগুলোই লেখা আছে। তাহলে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, বুঝতেই পারছো, সাইন আই বাই সাইন আর, তাহলে নির্দিষ্ট দুটো রাশির অনুপাত। তো সেই জন্য মিউয়ের কোনো একক বা মাত্রা নেই। তারপরে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ ক্ষেত্র লম্বাপতন। মাথায় রাখবে, লম্বাপতনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিসরণের সূত্রগুলো ঠিক মানে না। কেন? লম্বাপতনের ক্ষেত্রে কিন্তু রশ্মি বেঁকবে না, সেক্ষেত্রে রশ্মি কিন্তু লম্বালম্বি ঢুকে যাবে। তার মানে আপতন কোণটাও হবে কত? 0। আবার প্রতিসরণ কোণটাও কিন্তু 0 হবে। এবং লম্বাপতনের ক্ষেত্রে বুঝতেই পারছো, ওই যে স্নেলের সূত্র মানছে না। মানছে না বলতে, প্রতিসরণের যে নর্মাল ব্যাপারগুলো, যে আপতন কোণ আর প্রতিসরণ কোণটা এমন হবে, সেম হবে না, আলোকরশ্মির একটা চ্যুতি ঘটবে, সেই ব্যাপারটা কিন্তু লম্বাপতনে আসছে না। লম্বাপতনে কিন্তু কোনো চ্যুতি ঘটছে না, বিনা বিচ্যুতিতে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে। তো সেগুলো লেখা আছে, পড়ে নিও। তো এরপরে চলে আসবো আমরা পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক। চলো এটা হাতে কলমে করি। ধরা যাক আলোকরশ্মি একটা মাধ্যম থেকে এসে আরেকটা মাধ্যমে প্রবেশ করছে। উপরের মাধ্যমটা এ আর নিচের মাধ্যমটা বি। তো এটা হচ্ছে বিভেদ তল, আর এটা আমি অভিলম্ব আঁকিয়েছি। তো এই আলোকরশ্মি এসেছে, অভিলম্বের সঙ্গে যে কোণ করে এসছে সেটা হচ্ছে আই। তাহলে এখানে আইটাই হলো আপতন কোণ। এইবার দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, দ্বিতীয় মাধ্যমে ধরলাম কোণটা পাল্টে গেল, কোণটা হলো আর, তাহলে আর হচ্ছে প্রতিসরণ কোণ। তো প্রতিসরণের যে সূত্রানুযায়ী আমরা বলতে পারি যে প্রতিসরাঙ্ক সমান কি? সাইন আই বাই সাইন আর। এক্ষেত্রে প্রতিসরাঙ্কটাকে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলি। কেমন না, এখানে আসলে এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে গেছে, তাহলে এক্ষেত্রে আমরা বলি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যম সাপেক্ষে। সেটাকে লিখি কেমন করে? এখানে লিখি মিউ বি।
তাহলে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? এ মাধ্যম সাপেক্ষে। তাহলে বাঁ দিকে এ লিখি, তাহলে এম ইউ বি এটাকে আমরা পড়ব বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যম সাপেক্ষে। সেটা সমান কি হবে? সেটা সমান সাইন আই বাই সাইন আর হবে। তাহলে এই ধরনের প্রতিসরাঙ্ককে আমরা কি নাম দিয়েছি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একটা মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেই জন্য আমরা নাম দিয়েছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আচ্ছা, এবার দেখো আলো আই কোণে এসে আর কোণে ঢুকলো, যদি উল্টো দিকেও আলোকরশ্মি তার গতিপথটাকে পিছনের দিকেও ফলো করে। কেমন? যদি আমরা আলোকরশ্মিটাকে এই দিক থেকে ফেলতাম এবং আর কোণে ফেলতাম, তাহলে ওদিক থেকে কিন্তু আই কোণেও বেরোতো। তাহলে সেক্ষেত্রে ছবিটা কেমন হতো? সেক্ষেত্রে বি মাধ্যমটাকে আমি উপরে আঁকলাম, এই মাধ্যমটাকে নিচে। সেক্ষেত্রে আলোকরশ্মি ধরো আসলো আর কোণে, আর তাহলে বেরোচ্ছে কত? আই কোণে। তাহলে প্রথমের ছবিতে কি ছিল? আই কোণে এসে আর কোণে বেরোলো, আর দ্বিতীয় ছবিতে দ্বিতীয় মাধ্যমে মানে বি মাধ্যমে আর কোণে আসলো, তাহলে এই মাধ্যমে কি না আই কোণে বেরোবে। এ পথে এসে ও পথে গেলে ও পথ দিয়ে আসলে এ পথেই বেরোবে। এই হচ্ছে আলোকরশ্মির নিয়ম। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে কার প্রতিসরাঙ্ক? এ মাধ্যমে। কার সাপেক্ষে? বি মাধ্যম। তাহলে আমরা মিউ কার প্রতিসরাঙ্ক? এ। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে বি মিউ এ সমান কি লিখতে পারি? এবার কিন্তু আমরা লিখব আপতন কোণ কিন্তু এবার আর, তাহলে সাইন আর বাই সাইন আই। তাহলে এ মিউ বি সমান সাইন আই বাই সাইন আর, বি মিউ এ সমান উল্টো সাইন আর বাই সাইন আই। তাহলে এখান থেকে সিদ্ধান্তটা কি দাঁড়ালো? এখান থেকে সিদ্ধান্ত দাঁড়ালো এ মিউ বি সমান বি মিউ এ আমরা লিখতে পারি। এ মিউ, এই ভুল বলছি, মানে 1 বাই বি মিউ এ লিখতে পারি। খেয়াল করো, এটাকে 1 বাই করলেই সাইন আই বাই সাইন আর হচ্ছে, সেটা মানেই কিন্তু এম ইউ বি। তাহলে আমরা লিখতে পাচ্ছি এম ইউ বি সমান 1 বাই বি মিউ এ। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এর সাথে সাথে চলে আসি পরম প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি। পরম প্রতিসরাঙ্কের বেলায় হচ্ছে কি, প্রথম মাধ্যমটা কিন্তু শূন্য মাধ্যম, এটা মাথায় রাখতে হবে। এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্কের ব্যাপার কি ছিল? দুটো যে কোনো রকমের মাধ্যম ছিল, আর পরম প্রতিসরাঙ্কের বেলায় প্রথম মাধ্যমটাকে শূন্য মাধ্যম হতে হবে। তাহলে সেক্ষেত্রে কেমন আসছে প্রতিসরাঙ্ক? সমান ধরো এটা হচ্ছে শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যমে কত কোণে আসলো? ধরো আই কোণে, আর অন্য একটা মাধ্যমে আর কোণে বেরোলো। ধরো এটা এ মাধ্যম আর ওটা শূন্য মাধ্যম। তখন আমরা যে প্রতিসরাঙ্ক বার করি সেটাকে আমরা পরম প্রতিসরাঙ্ক বলি। তাহলে পরম প্রতিসরাঙ্ক কিছুই নয়, সে একই ব্যাপার, কিন্তু এক্ষেত্রে প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম হবে। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে আমরা পরম প্রতিসরাঙ্ক বলছি। তাহলে এক্ষেত্রে আমরা শুধু মিউ এ লিখব, বাঁ দিকে কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে সেটা সমান কি? একই নিয়ম, সাইন আই বাই সাইন আর। একই রকমভাবে মিউ বিও লিখতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছো মিউ এ ব্যাপার। মিউ এ মানে, কারণ বাঁদিকে কিছু লেখা না থাকলেই আমরা কি বুঝবো? যেটা পরম প্রতিসরাঙ্ক বোঝাচ্ছে। আসি প্রতিসরাঙ্কের সাথে বেগের যে সম্পর্ক সেটাতে। দেখো এই যে পরম প্রতিসরাঙ্কের ব্যাপারটা এই ছবিতে আমি বলে দিই। ধরো এ মাধ্যমে বেগ, বেগ বলতে আমি এখানে আলোর বেগ বলছি, এটা ধরো ভি সাফিক্স এ, আর শূন্য মাধ্যমে বেগটা ধরো সি ধরলাম। তাহলে এই যে এম এ, এই মিউ এ মানে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, সেটা সমান আমি কি লিখতে পারি? না শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ সি বাই ভি এ। একই রকমভাবে যদি আমি মিউ বি বার করতাম, তাহলে আমি কি লিখতাম? আমি লিখতাম সি বাই ভি বি। তো এ তো গেল পরম প্রতিসরাঙ্কের বেলায়। তাহলে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেমন বি মাধ্যম আর এ মাধ্যমের ব্যাপারটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম। তাহলে ধরো এ মাধ্যমে বেগ তো আমরা ভি এ ধরছি, বি মাধ্যমে বেগ ধরছি ভি বি। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যম সাপেক্ষে এম ইউ বি সমান আমরা কি লিখব? যে মাধ্যম সাপেক্ষে প্রতিসরাঙ্কটা বার করছি সেই মাধ্যমের বেগটা উপরে লিখব। তার মানে আমরা ভি এ লিখব বাই ভি বি লিখব, এটা মাথায় রাখতে হবে। তাহলে সহজ কথা আমরা কি পেলাম? জিসটা কি? জিসটা হচ্ছে এ মিউ বি সমান ভি এ বাই ভি বি, শুধু মিউ এ সমান কি সি বাই ভি এ, শুধু মিউ বি সমান কি সি বাই ভি বি। তাহলে এই দুটো থেকে যদি আমরা এরকম করি, মিউ
ভি বাই মিউ এ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সি বাই ভিবি বাই সি বাই ভি এ সমান দাঁড়াচ্ছে ভি এ বাই ভিবি। আর খেয়াল করো এই ভি এ বাই ভিবি সমান কি, এম ইউ বি, তাহলে সমান দাঁড়াচ্ছে এ মিউ বি। উল্টো করে লিখলে আমরা কি পাচ্ছি, এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ। এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, মনে রাখতে হবে। তার মানে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক ডিভাইড বাই এ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। এটা আবার এটার সমানই আবার একটু আগে আমরা লিখেছি ভি এ বাই ভিবি। তাহলে দেখো যদি শুধু এইটা ভাবি, এই পরম প্রতিসারাঙ্ক নিয়ে যদি ভাবি, তাহলে মিউ বি বাই মিউ এ সমান কি লিখতে পারছি, ভি এ বাই ভিবি। দেখো এই পরম প্রতিসারাঙ্কের সঙ্গে বেগের সম্পর্কটা খেয়াল করো, দেখো ব্যস্ত সম্পর্ক, তাহলে মিউ বি বাই মিউ এ সমান ভি এ বাই ভিবি, দেখো ব্যস্ত সম্পর্ক পেয়ে যাচ্ছি। তো এই সব ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, এবং কি করে পেলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফর্মুলাগুলো কিন্তু অঙ্কে খুব কাজে লাগবে, তো মুখস্থ করে নিও তোমরা সবাই। তো ছাত্রছাত্রীরা মোট কথা যেটা হলো যে প্রতিসরণে দেখতে পাচ্ছি একটা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি অন্য মাধ্যমে প্রবেশ করছে তখন কিন্তু তার গতিবেগের অভিমুখটা পাল্টে যাচ্ছে, একমাত্র লম্ব আপতন ছাড়া। তো এই পাল্টে যাওয়ার কারণটা কি, পাল্টে যাওয়ার মূল যে কারণ সেটা অবশ্যই বেগের পরিবর্তন। আসলে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় তার গতিবেগটা পাল্টে যাচ্ছে, এবং তার ফলেই অভিমুখটা গতিপথের অভিমুখটাও কিন্তু পাল্টাচ্ছে। তো এটা খুবই সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে, কারণটা কিন্তু আরও অনেক অনেক গভীরে। তো এই ক্লাসের জন্য জাস্ট এইটুকুনি যে গতিবেগটা পরিবর্তিত হয়। এবার বিষয় যেটা হচ্ছে যে তাহলে কোন জিনিসটা পাল্টায় না, আলোক রশ্মির কোন ধর্মটা পাল্টায় না, তাহলে গতিবেগ পাল্টা যাচ্ছে। তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছি ছোট ক্লাসে, ভি সমান এন ল্যামডা, ভি সমান এন ল্যামডা। তাহলে গতিবেগ যদি পাল্টায় তাহলে এন আর ল্যামডা মানে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য দুটোই কি পাল্টাচ্ছে, উত্তরটা হচ্ছে কম্পাঙ্কটা পাল্টাচ্ছে না, তরঙ্গ দৈর্ঘ্যটা পাল্টে যাচ্ছে গতিবেগের সঙ্গে। তাহলে মাথায় রাখবো যে কম্পাঙ্ক সেম থাকবে, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যটা পাল্টাবে। কেন পাল্টাচ্ছে, গতিবেগ পাল্টে যাওয়ার দরুন। যেহেতু এখানে বুঝতেই পারছো যে গতিবেগ পাল্টে যাওয়ার জন্য তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যাচ্ছে, তো এই তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু মাধ্যমের প্রতিসারাঙ্কের একটা দারুণ সম্পর্ক আছে, যেটা কশির সূত্র নামে পরিচিত। সেই সূত্রটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, কি করে আসলো সেটা নেই, জাস্ট মুখস্থ। সেটা হচ্ছে মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তো ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর মিউটা বুঝতেই পারছো সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক, শূন্য মাধ্যমের সাপেক্ষে ভাবলে সেই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। আর এ আর বি এটা কিন্তু নির্দিষ্ট দুটো ধ্রুবক, সেই ধ্রুবকের মানগুলো কিন্তু মাধ্যমের ওপর ডিপেন্ড করে। তাহলে বুঝতে পারছো যে প্রতিসারাঙ্ক শুধুমাত্র যে মাধ্যমের ওপর ডিপেন্ড করবে তা নয়, তার সাথে সাথে কোন রশ্মি এসে পড়লো, কোন বর্ণের রশ্মি, মানে তার তরঙ্গ দৈর্ঘ্য কত, তার উপরও কিন্তু ডিপেন্ড করছে। তাহলে বিভিন্ন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন, তাহলে বুঝতেই পারছো বিভিন্ন রশ্মির ক্ষেত্রে প্রতিসারাঙ্কের মানটাও কিন্তু বিভিন্ন হবে। অঙ্ক করার সময় আমরা এটা অবশ্যই খেয়ালে রাখবো। তাহলে কশির সূত্রটা মুখস্থ করে দিও। এরপরে আমরা চলে আসবো প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতির বিষয়ে। তো চ্যুতিটা দেখো খুব আমরা আন্দাজ করতে পারছি, এই ধরো বিভেদ তল, এই ধরো অভিলম্ব, তাহলে এই একটা রশ্মি আসলো, এই রশ্মিটার যাওয়ার কথা ছিল এই পথে। ধরো উপরের মাধ্যমটা তোমার লঘু মাধ্যম আর নিচের মাধ্যমটা ঘন মাধ্যম, তাহলে হবে কি, তাহলে রশ্মিটা কিন্তু অভিলম্বের দিকে বেঁকবে। তাহলে লঘু থেকে ঘনতে ঢোকার সময় রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে এই কোণটা আপতন কোণ, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে যাওয়ার কথা ছিল এই পথে, গেল এই পথে, তাহলে চ্যুতি কোণ কোনটুকুন বুঝতে পারছো এইটা। এটাকে যদি আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি তাহলে ডেল্টা সমান কি লিখতে পাচ্ছি, আই মাইনাস আর। আর যদি উল্টো ঘটনা ঘটে যে প্রথম মাধ্যমটা ছিল ঘন মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা লঘু মাধ্যম, তাহলে কি হবে, তাহলে কিন্তু যে কোণে আসবে তার থেকে বেশি কোণে, মানে অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকবে। তাহলে যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, কিন্তু গেল ওই পথ বরাবর। তাহলে চ্যুতি কতটুকুন হলো, চ্যুতি হলো এইটুকুন, সেটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করছি। এই পুরো কোণটা কিন্তু আর, তাহলে সেক্ষেত্রে ডেল্টা সমান কি, ডেল্টা সমান আর মাইনাস আই। তাহলে সহজ কথায় আর এবং আয়ের যে পার্থক্য
সেটাই কিন্তু চ্যুতির মান। তো এই গেল বিষয়। আর এখানেই একটা কথা বলে রাখি যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব ব্যাপারটা, এখানে যে ঘনমাধ্যম লঘু মাধ্যম সেটা আলোর বিচারে ঘনমাধ্যম লঘু মাধ্যম। যে মাধ্যমটা দুটো মাধ্যম, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেল, যে মাধ্যম অবিলম্বের সঙ্গে কম করছে সেই মাধ্যমটা হচ্ছে আলোকের বিচারে ঘনমাধ্যম বা আলোকীয় ঘনমাধ্যম, আর যেটা কম অ্যাঙ্গেল করলো সেটা অপেক্ষাকৃত লঘু মাধ্যম। তবে তাই বলে ভেবো না যে এর সঙ্গে মাধ্যমের ঘনত্বের কোনো সম্পর্ক আছে। মাধ্যমের ঘনত্বের সঙ্গে কিন্তু এই ঘনমাধ্যম লঘু মাধ্যমের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছাত্রছাত্রীরা, এরপরে আমরা চলে যাব সমান্তরাল কাচফলকে রশ্মির চ্যুতিতে। তো সমান্তরাল কাচফলক কি? সহজ কথা, যে ফলকের যে দুটো তল, উপরের তল আর নিচের তল, সেই তল দুটো কিন্তু পরস্পর সমান্তরাল, বা পাশ থেকে দেখলে অনেকটা প্রস্থচ্ছেদ আয়তক্ষেত্রের মতো লাগবে এই ফলকটা। তো এই ধরো একটা সমান্তরাল কাচফলক, নাম দিলাম এ বি সি ডি, যাই হোক নাম না দিলেও চলবে। তো রশ্মি উপরের তলে এসে পড়লো, ধরো বায়ু মাধ্যম থেকে আসলো, I1 কোণ করলো, সেখান থেকে বেঁকে কাচ মাধ্যমে প্রবেশ করলো কত কোণে? R1 কোণে। সেখান থেকে আবার দ্বিতীয় যে তল, এটা হচ্ছে প্রথম তল, দুটো আঁকা হয়ে গেল, প্রথম তলে অভিলম্ব, আর এই রেখাটা হচ্ছে দ্বিতীয় তলে অভিলম্ব, সেখানে যে কোণটা করলো দ্বিতীয় তলের অভিলম্বের সঙ্গে R2, তারপরে আবার বেঁকে বায়ু মাধ্যমে আবার নির্গত হলো কত কোণে? ধরো I2 কোণে। তো আমরা দেখতে চাই যে রশ্মির কোনো চ্যুতি হচ্ছে কিনা। তো I1 আর I2 কোণের মধ্যে সম্পর্কটা কি সেটা বুঝলে আমরা রশ্মির চ্যুতি হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো। তো এই চিত্র থেকে এটা স্পষ্ট দেখো, এডি রেখাটা আর বিসি রেখাটা কিন্তু পরস্পর সমান্তরাল, সেই জন্যই তো সমান্তরাল কাচফলক। এইবার এই যে অভিলম্বটা, এই অভিলম্বটা এডি এর ওপর লম্ব, আর বিসির ওপর লম্ব হচ্ছে এই দ্বিতীয় অভিলম্বটা। তাহলে এই রেখাটা এডি এর ওপর লম্ব, আর এই রেখাটা কিন্তু বিসি এর উপর লম্ব। এবার এডি আর বিসি পরস্পর সমান্তরাল, তাহলে এই রেখা দুটো কিন্তু পরস্পর সমান্তরাল হবে। আর এটা তো কি ভেদক ভাবতে পারি, ভেদক সমান্তরাল রেখা, তাহলে এই কোণ দুটো কি? এই কোণ দুটো কিন্তু হচ্ছে একান্তর কোণ, তার মানে সমান হবে। তাহলে আমি এখান থেকে খুব সহজেই লিখতে পারছি R1 সমান R2। এবার ধরো এই উপরের মাধ্যমটা বায়ু মাধ্যমে নাম দিলাম এ, কাঁচ মাধ্যমে নাম দিলাম বি, আবার বাতাস মাধ্যম তাহলে এ। তাহলে আমি যদি প্রথম তলে প্রতিসরণের কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি বি মাধ্যমে প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে, তাহলে এম ইউ বি সমান কি? সাইন I1 বাই সাইন R1। আর দ্বিতীয় তলে প্রতিসরণের কথা ভাবলে পারে, সেক্ষেত্রে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বি মাধ্যম সাপেক্ষে, মানে বি মিউ এ সমান কি লিখতে পাচ্ছি? সাইন R2 বাই সাইন I2। এবার দেখো এম ইউ বি সমান আমরা কি জানি? 1 বাই বি মিউ এ। এ মিউ বি সমান 1 বাই বি মিউ এ, অলরেডি আমরা শিখে গেছি। তাহলে এম ইউ বি সমান কি? সাইন I1 বাই সাইন R1, আর 1 বাই বি মিউ এটা কি? সাইন R2 বাই সাইন I2। তো এখানে এটা উল্টে গেলে উপরে সাইন I2 হয়ে যাবে, বুঝতেই পারছো। এবার আমরা অলরেডি প্রুভ করে ফেলেছি R1 আর R2 সমান, তাহলে সাইন R1 সাইন R2 কেটে গেল। তাহলে সেখান থেকে সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে I1 সমান I2। তার মানে যে কোণে প্রবেশ করলো সেই কোণেই রশ্মি নির্গত হলো, তাহলে রশ্মির কোনো চ্যুতি হলো না। যে কোণে প্রবেশ করলো সেই কোণেই বেরোলো, তাহলে কোনো কৌণিক চ্যুতি হলো না। শুধুমাত্র দেখো একটা পার্শ্ব সরণ ঘটছে, সেটা হচ্ছে এই পথে যাওয়ার কথা ছিল তার সমান্তরাল পথে নির্গত হলো, একটু শিফট ঘটলো, পার্শ্ব সরণ ঘটলো। যদিও আমার ছবিটা একটু হাতে আঁকিছে বলে একটু এদিক ওদিক হয়েছে, স্কেল ফেলে আঁকবে তাহলে সঠিক হবে। তাহলে এই যে পার্শ্ব সরণের পরিমাণ কত, এখান থেকে লম্ব আঁকিয়ে দিলে এই পরিমাণটা পাবো। তাহলে এইটুকুন দৈর্ঘ্য যেটা হচ্ছে পার্শ্ব সরণ, তার মানটা এবার আমরা বের করতে চাই। তো চলো ছবিটা পরের পাতায় আবার আঁকিয়ে আমরা সেটা বার করে ফেলি। আমরা ওই ছবিটাকে আবার আঁকিয়ে নিয়েছি পরের পাতায়। তো দেখো রশ্মি এবি পথে এসেছিল, এসে প্রথম তলে আপতিত হলো, হয়ে আপতন কোণ আমি দিচ্ছি এবার I, আর 1 2 লিখবো না কারণ বুঝে গেছি এদিকেও কোনটা I হবে। প্রতিসরণ কোণটা R, দ্বিতীয় মাধ্যমে যে কোণ আপতিত হলো সেটাও R হবে,
তারপরে কত কোণে নির্গত হলো, আই কোণে নির্গত হবে। যে কোণে প্রবেশ করবে সেই কোণে নির্গত হবে, অলরেডি আমরা শিখে গেছি একটু আগে। প্রথম তলে অভিলম্ব এম এন, দ্বিতীয় তলে অভিলম্ব হচ্ছে এম ড্যাশ এন ড্যাশ, দেখতে পাচ্ছ এম ড্যাশ এন ড্যাশ। এবি পথে আসলো, ভিতরে ঢুকলো, বিসি পথে গিয়ে সি বিন্দুতে দ্বিতীয় তলে আপতিত হলো, দিয়ে সিডি পথে নির্গত হলো। তো বুঝতেই পারছো যে পথে আসলো ঠিক সেই পথে নির্গত হলো না, তার সঙ্গে সমান্তরালে নির্গত হলো, যেহেতু উপর আর নিচের কোণ সমান, কিন্তু একটু পার্শ্বসরণ ঘটলো। এই পার্শ্বসরণের পরিমাণ কি করে বার করব না, এই বিন্দু থেকে ওই যে পথে যাচ্ছিল সেই পথটার ওপর একটা লম্ব আঁকিয়ে দেব। এই সেই লম্ব এখানে ছেদ করলো ধরো ই বিন্দুতে, তাহলে পার্শ্বসরণের পরিমাণটা হচ্ছে কিন্তু সিই। এই সিই সমান আমাদের বার করতে হবে। তাহলে পার্শ্বসরণের পরিমাণ কত, সিই, সিইটা বার করতে হবে। তো সেটা করার জন্য আরেকটা কাজ করি, এই অভিলম্বটাকে একটু নিচের দিকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে ধরো এখানে ছেদ করলো, একটা নাম দিয়ে দিই এফ, এফ নাম দিয়ে দিলাম। দেখো এই বিএফটা কিন্তু হচ্ছে ফলকের বেধ। ফলকের বেধটাকে আমরা কিছু একটা ধরে নেব। ফলকের বেধটাকে টি ধরেছে তোমাদের বইয়ে, তো আমরা টি ধরে নিলাম। তো ফলকের বেধের জায়গায় আমরা পরে টি বসাবো। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সিইটা বার করা। সিইটা বার করার জন্য আমরা যে ত্রিভুজের সাহায্য নেব সেটা হচ্ছে এইটা, আমি সেট করে দিচ্ছি, মানে বিসিই ত্রিভুজ। তো এর এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি। আমরা করবো কি, এই ত্রিভুজের কোনটা বের করতে হবে, সিই। তো বিটাও অজানা, বিসিটাও অজানা, তাহলে আমরা বার করবো কি করে? উত্তরটা হচ্ছে যে বিসির মাধ্যমে সিটাকে বার করব। তো বিসির মাধ্যমে সিটাকে বার করে আমরা লাভ কি পাবো, কারণ বিসিটা আবার দ্বিতীয় একটা ত্রিভুজ বিএফসি এর অংশ, যার বিএফটা আমাদের জানা। তাহলে আমরা সি বার করব বিসি এর মাধ্যমে। তো এই ত্রিভুজের কোন অ্যাঙ্গেলটা আমাদের জানা, দেখো এই অ্যাঙ্গেলটা আমরা জানি। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই মাইনাস আর। খেয়াল করো, আই মাইনাস আর। তাহলে এই কোণটা সাপেক্ষে সিইটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে অতিভুজ। লম্ব অতিভুজ নিয়ে সাইনের ফর্মুলা আমরা জানি। তাহলে সাইন আই মাইনাস আর সমান লম্ব বাই অতিভুজ, মানে সি বাই অতিভুজ হচ্ছে বিসি। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি বিসি সমান সি, আমরা সি বার করতে চাই, ভুল করছি, সি সমান তাহলে বিসি সাইন আই মাইনাস আর। এটা আমার করা থাকলো, সি সমান বিসি সাইন আই মাইনাস আর। এরপর সেকেন্ড যে ত্রিভুজ, এই ত্রিভুজটার কথা ভাবি। এই ত্রিভুজে দেখো আর কোন সাপেক্ষে বিএফ যেটা জানা সেটা হচ্ছে থিকনেস, এই তোমার ফলকটার বিএফটা হচ্ছে ভূমি আর কোন সাপেক্ষে, আর বিসিটা হচ্ছে অতিভুজ। তো ভূমি অতিভুজ নিয়ে কসের ফর্মুলা, তাহলে কস আর ওই ত্রিভুজ বিএফসি থেকে কি পাচ্ছি, কস আর সমান ভূমি বাই অতিভুজ, মানে বিএফ বাই অতিভুজ হচ্ছে বিসি। তো এখান থেকে বিসির মানটা বার করে নিই। তাহলে বিসি সমান হচ্ছে তোমার বিএফ মানে থিকনেস টি বাই কস আর। তো এই বিসি এর মানটা আমি এখানে পুট করে দেবো। তাহলে সি সমান পার্শ্বসরণ সি সমান কি পাচ্ছি, বিসির জায়গায় টি বাই কস আর সাইন আই মাইনাস আর এর ফর্মুলাটা যদি ভাঙি, সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, তাহলে সাইন আই কস আর মাইনাস কস আই সাইন আর ভেঙে গেল। এবার এই কস আরটাকে ঢুকিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হচ্ছে দেখো, টি ইন্টু কসার কাটলো, তাহলে সাইন আই মাইনাস কসাই বাই কসার থাকছে, আর ওদিকে সাইন এই কসাই সাইন আর বাই কসার, তাহলে কস আই ট্যান আর হয়ে যাচ্ছে। তাহলে সি সমান আমরা পেলাম, আচ্ছা এই ট্যানটা না করে আমরা একটু পাল্টাবো। আমরা এটা এই তোমার সাইন আর বাই কস আরই রাখছি, কারণ অ্যাঙ্গেলগুলো কাউকে রাখবো না, সবাইকে পাল্টে নেব। তো কেমন করে অ্যাঙ্গেলগুলোকে পাল্টাবো সেটা একটু ভাবি। দেখো আমরা ওই মিউ সমান কি দেখেছি, দেখো মানে মিউ বলতে এই এপাশ ওপাশ মাধ্যমটা বাতাস মাধ্যম, তো বাতাস মাধ্যম সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক ধরো মিউ। তাহলে মিউ সমান কি জানি, মিউ সমান জানি সাইন আই বাই সাইন আর। তো তাহলে বুঝতেই পারছো সাইন যেখানে
আর আছে সেটা সমান আমরা কিন্তু সাইন আই বাই মিউ লিখতে পারবো। আবার তাহলে সেটা তোমাদের এখানেই করে দিচ্ছি, যেখানে সাইন আর আছে সেখানে কিন্তু আমরা লিখতে পাচ্ছি সাইন আই বাই মিউ। আর যেখানে কস আর আছে তাহলে সেখানে কি লিখবো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আর লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আর। সেটা সমান কি হচ্ছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আর মানে সাইন স্কোয়ার আই বাই মিউ স্কোয়ার, এটা লিখতে পাচ্ছি। এটা সমান আবার কি দাঁড়াচ্ছে, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, আর নিচে মিউ স্কোয়ার, সেটা রুটের বাইরে বেরিয়ে গেলে শুধু মিউ। তো এইগুলো আমরা পুট করে দেখি কি হয়। তাহলে টি, তো সাইন আই থাকলো, মানে আই কোনটা আমি বাইরে থেকে যে কোনো আপতন করেছি সেটা আমাদের হাতে আছে, কিন্তু ভিতরের কোনগুলো মানে কত কোণে প্রতিষ্ঠিত হয়েছে আর সেটা আমরা জানি না, ওই জন্য আরগুলোকে রাখবো না, এটা হচ্ছে মোট কথা। তাহলে সাইন আই মাইনাস কস আই, সাইন আরের জায়গায় আমরা লিখছি সাইন আই বাই মিউ ভাগ কস আরের জায়গায় আমরা কি লিখছি, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই বাই মিউ। তাহলে মিউ মিউ কাটছে, তাহলে কি পড়ে থাকছে, টি ইন্টু সাইন আই মাইনাস কস আই সাইন আই ডিভাইড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। তাহলে এত দূর আমরা পেলাম। এবার বুঝতে পারছো সাইন আইটা কমন নেওয়া যেতে পারে, তাহলে টি সাইন আই ব্র্যাকেটে কি পড়ে থাকছে 1 মাইনাস কস আই ডিভাইড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। তাহলে এই গেল আলটিমেট, এটা তো আসছে না স্ক্রিনে, হ্যাঁ এই গেল আলটিমেট সমীকরণ। এত দূর অব্দি তোমাদের বইয়ে করা আছে, তো এত দূর অব্দি ভালো করে দেখে নিও। ফর্মুলাটা মুখস্থ করার প্রয়োজন নেই, তবে এত দূর অব্দি তোমাদের আসতে হবে। তাহলে পার্শ্ব সরণের রাশিমালাটা হচ্ছে টি সাইন আই ব্র্যাকেটে 1 মাইনাস কস আই বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। দেখো শুধু আই কোণ দিয়ে প্রকাশ করলাম, আর কোণগুলোকে রাখলাম না, কারণ আর কোণটা হচ্ছে এই ফলকের ভিতরে কোণ, সেটা আমরা মাপতে পারছি না মানে ডাইরেক্ট উপায়ে মাপতে পারছি না। আপতন কোণটা আমাদের হাতে, কত কোণে আপতন করিয়েছি সেটা আমরা জানি, তো সেই জন্য আই কোণ দিয়ে সব কিছু প্রকাশ করে দিলাম। তোমাদের বইয়ে প্রথম থেকেই কিন্তু ওই আই ধরেনি, I1 I2 ধরে পরে গিয়ে সেগুলোকে I1 I2 সমান করেছে বা শুধু I1ই লিখেছে। তো আমি ওই স্পেশালি প্রথমে বলে দিয়েছি সব কোণগুলো সমান, ওই জন্য আর I1 I2 আলাদা করে ধরিনি, R1 R2 আলাদা করে ধরিনি। তো বইয়ের মতো করতে পারো, সেক্ষেত্রে উত্তরটা ওই টি সাইন আইয়ের জায়গায় সাইন আই সাফিক্স 1 আসবে, এই বিষয়ে আর কিছু না। তাহলে আশা করি তোমরা পার্শ্ব সরণের ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে ছাত্রছাত্রীরা আজকে এতদূরই, ভালো করে পড়ো, মুখস্থ করে নাও, প্র্যাকটিস করে নাও। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন আশা করি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার করে নেবে। কোনো সমস্যা হলে আমাকে গ্রুপে অবশ্যই জানাবে।